নমস্কার। ডিসকভারিং এডুকেশন ফর বেসিক্স চ্যানেলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সে বিষয়টি হচ্ছে ব্রেন রিসার্চ এডুকেশনের প্রিন্সিপালস। অর্থাৎ ব্রেন রিসার্চ এডুকেশন হচ্ছে আধুনিককালের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি মূলত একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে বিশ্বের সমগ্র উন্নত এবং উন্নয়নশীল যে রাষ্ট্রগুলি রয়েছে সেখানে এই ধরনের অনুশীলন পদ্ধতি বা অনুশীলনের বিষয়ের গুরুত্ব অনস্বীকার্য বা গুরুত্ব গৃহীত হয়েছে বা গুরুত্ব প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এই ব্রেন রিসার্চ এডুকেশনের প্রিন্সিপাল নিয়ে আমরা আলোচনা করব। তো শুরুতেই আমরা দেখে নিতে চাই, একটু বুঝে নিতে চাই যে ব্রেন রিসার্চ এডুকেশন বিষয়টি কী। সাধারণভাবে আমরা জানি 6 বছর বয়সের মধ্যে একটি শিশুর 85-80% মস্তিষ্কের বিকাশ হয়ে যায়। এটি বিভিন্ন মনস্তাত্ত্বিক গবেষণা বা বিভিন্ন মনস্তাত্ত্বিক তত্ত্বের উপর প্রতিষ্ঠিত একটি বিষয়। অর্থাৎ 80% মস্তিষ্কের বিকাশ 6 বছর বয়সের মধ্যে হয়ে থাকে। তাহলে এখান থেকে বলা হচ্ছে যে মস্তিষ্ক একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা জানি এই মস্তিষ্কের জন্য বা মস্তিষ্কের কার্যকারিতার জন্য বা ব্রেনের কার্যকারিতার জন্য আমরা অন্যান্য প্রাণী থেকে, অর্থাৎ মানুষেরা অন্যান্য প্রাণী থেকে উন্নত পর্যায়ের, আর এই যে উন্নত পর্যায়ের ব্রেন থাকার জন্য মানুষ নামক যে প্রাণীটি রয়েছে সেই মানুষ নামক প্রাণীটি বিভিন্ন ধরনের মানসিক ক্রিয়া করতে পারে, যা বিভিন্ন ধরনের যে সমস্ত প্রাণীগুলি রয়েছে সেই সমস্ত প্রাণীরা সেই ধরনের কাজ করতে পারে না, বা করলেও সেটা অত্যন্ত ন্যূনতম মাত্রায়। তো যাই হোক, আমরা জানি যে থিঙ্কিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ থিঙ্কিংয়ের দিক থেকে বা চিন্তনের দিক থেকে অত্যন্ত এগিয়ে। অর্থাৎ বলা যেতে পারে এই চিন্তন শক্তি, বিচার শক্তি এবং যুক্তি শক্তি, এই তিনটি শক্তির পাশাপাশি আরও দুটি উচ্চ পর্যায়ের শক্তি রয়েছে। চতুর্থ শক্তিটি যেমন সমস্যা সমাধানমূলক ক্ষমতা বা সমস্যা সমাধানমূলকের কর্মক্ষমতা, ঠিক একই রকমভাবে আরেকটি বিষয় রয়েছে সৃজনাত্মক ক্রিয়া, অর্থাৎ নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতা বা সামর্থ্য। অর্থাৎ বলা যাচ্ছে যে একটা মানুষ মানসিক দিক থেকে বা ব্রেনের উপর নির্ভর করে, ব্রেনের কার্যকারিতার উপর ভিত্তি করে এই ধরনের কর্ম সম্পাদন করে থাকে। তাহলে এবার বিষয়টি হচ্ছে এই কাজগুলি করার জন্য ব্যক্তির যে মুখ্য ভাবনা এককগুলি বা বৈশিষ্ট্যগুলি ক্রিয়া করে থাকে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো মস্তিষ্ক, এবং মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বুদ্ধি। এবং বুদ্ধির সহযোগে ব্যক্তি পরিবেশের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করতে গিয়ে যে বিভিন্ন তথ্য বা জ্ঞান সংগ্রহ করে থাকে, সে জ্ঞানের প্রভাব বা জ্ঞানের ক্রিয়া, অর্থাৎ মানুষ যে জ্ঞান সংগ্রহ করে সে জ্ঞানকে যথার্থভাবে বিচার বিশ্লেষণ করার মাধ্যমে সে জ্ঞানের উপর ভিত্তি করেই যে উচ্চ পর্যায়ের মানসিক ক্রিয়াগুলি সম্পন্ন করে থাকেন। এবং এই কাজগুলি করার জন্য যে বিশেষ শক্তিটি তা মানুষকে সাহায্য করে, সে শক্তিটি হচ্ছে বুদ্ধি। তাহলে বুদ্ধি, জ্ঞান এর ওপর ভিত্তি করে চিন্তন, বিচার, যুক্তি, সমস্যার সমাধান এবং নতুন কিছু সৃষ্টিশীল ভাবনা সব কিছুই মানুষের মস্তিষ্কে সম্পন্ন হয়ে থাকে। সমস্ত ক্রিয়াই মানুষের মানসিক ক্ষেত্রে সম্পন্ন হয়ে থাকে। তাই আধুনিককালে এই বিভিন্ন রকমের শিক্ষাবিদ বা শিক্ষা বিষয়ক বিশারদগণ মনে করেন যে যদি এই মানবীয় মস্তিষ্ক নিয়ে যথার্থভাবে বিশ্লেষণ বা অনুশীলন করা যায় এবং সেই বিশ্লেষণ বা অনুশীলনের মাধ্যমে মানবীয় মস্তিষ্কের যে সমস্ত বৈশিষ্ট্য বা একক বা কার্যকারিতার দিকগুলি রয়েছে সেগুলো সম্পর্কে যদি স্পষ্টভাবে ধারণা লাভ করা যায়, এবং বলা যেতে পারে যে একটি মস্তিষ্কের মধ্যে যে নার্ভাস সিস্টেম রয়েছে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রয়েছে, সেই নার্ভাস সিস্টেমে কী করে ইনফরমেশন ট্রান্সফরমেশন হয়, একটা জায়গা থেকে অন্য জায়গায় ইনফরমেশন কত দ্রুততার সাথে ট্রান্সফার হয়, এবং কী করে সেই ইনফরমেশনগুলো অ্যাক্টিভেট হয় বা সেগুলো ক্রিয়াশীল হয়, এই বিষয়গুলি সম্পর্কে যদি যথার্থ ধারণা লাভ করা যায়, তাহলে শিক্ষাতন্ত্রের অন্তর্ভুক্ত যে সমস্ত কাজগুলি রয়েছে সেই কাজগুলিকে যথার্থভাবে সম্পন্ন করা যাবে। যেমন এই প্রসঙ্গে বলতে গেলে যে টিচিং, লার্নিং এবং কারিকুলাম ট্রানজাকশান, এই তিনটি হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। এছাড়াও রয়েছে মূল্যায়ন, অর্থাৎ যে লার্নাররা যা অ্যাচিভ করবে, অর্থাৎ যে তাদের যে জ্ঞানমূলক যে পরিবর্তন, সে পরিবর্তনের মাত্রাকে পরিমাপ করার জন্য বা মূল্যায়ন করার জন্য ইভ্যালুয়েশন প্রসেস বা মেজারমেন্ট প্রসেসের গুরুত্ব আমরা দেখতে পাই।
তাহলে বলা হচ্ছে যদি যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে এবং যে শিক্ষক রয়েছে, শিক্ষক এবং শিক্ষার্থী যেহেতু মানবীয় সত্তা বা মানুষ, এবং মানুষ হওয়ার জন্য প্রত্যেকেরই কী রয়েছে, মস্তিষ্ক রয়েছে, এবং এই মস্তিষ্কের মাধ্যমে ছাত্রদের মস্তিষ্ক এবং শিক্ষকের মস্তিষ্কের পরস্পরের মস্তিষ্কের ক্রিয়াশীলতার উপর ভিত্তি করে একটি শিক্ষাতন্ত্রে এই তথ্য আদান প্রদান হয়ে থাকে বা কমিউনিকেশনের কাজটি হয়ে থাকে। তাহলে এই যে কমিউনিকেশনের কাজ অর্থাৎ টিচিং লার্নিং ক্লাসরুম কমিউনিকেশন বা ইনফরমেশন এক্সচেঞ্জ বা ইনস্ট্রাকশনাল প্রসেস ইত্যাদি যে কাজগুলি রয়েছে, সে কাজগুলি করার সময় যদি ব্রেনের নেচার সম্পর্কে একজন শিক্ষক যদি অর্থাৎ লার্নারদের ব্রেনের নেচার সম্পর্কে বয়স অনুসারে ব্রেনের এক ক্যাপাবিলিটি বা তার পারফরমেন্স সম্পর্কে যদি সচেতন থাকেন এবং তার উপর ভিত্তি করে যদি তিনি তার লার্নিং মেটেরিয়াল বা ইনস্ট্রাকশনাল মেটেরিয়াল সিলেক্ট করেন এবং কিংবা টিচিং মেথোডোলজি বা ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজি সেট করেন, তাহলে দেখা যাবে টিচিং যেমন এফেক্টিভ হবে, পাশাপাশি লার্নিংও এফেক্টিভ হবে। তো এই বিষয়গুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যা আজকে গোটা বিশ্বে এই বিষয়টির উপর অনুশীলন শুরু হয়েছে। তো যাই হোক, আজকে আমরা এই ব্রেন রিসার্চ এডুকেশনের যে সমস্ত মুখ্য নীতি বা নিয়ম রয়েছে, সেই মুখ্য বা নীতি বা নিয়মগুলি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাহলে শুরুতেই বলা হোক প্রিন্সিপালস অফ ব্রেন রিসার্চ এডুকেশন বা বিআরই। এই যে ব্রেন রিসার্চ এডুকেশনের যে সমস্ত প্রিন্সিপালসগুলো রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বা প্রথম প্রিন্সিপালটি হলো ডেভেলপমেন্ট অ্যান্ড ক্রিয়েশন অফ এডুকেশনাল এনভায়রনমেন্ট বেসড অন আইডিয়াস অফ স্টুডেন্টস। অর্থাৎ ব্রেন রিসার্চ এডুকেশনের যে মূল আলোচ্য উদ্দেশ্য বা আলোচ্য কর্মপন্থা রয়েছে, সে কর্মপন্থার বিবেচ্য বিষয় হচ্ছে কি, যে না তো মানবীয় মস্তিষ্ক অর্থাৎ লার্নারের ব্রেনের নেচার, ব্রেনের ক্যাপাবিলিটিস, এর পাশাপাশি টিচারের ব্রেন বা ব্রেনের নেচার বা ব্রেনের ক্যাপাবিলিটি সম্পর্কে ধারণা লাভ করা হবে। মূলত কি উদ্দেশ্যে? মূলত বলা হচ্ছে যে এডুকেশনাল যে এনভায়রনমেন্ট, সেই এডুকেশনাল এনভায়রনমেন্টটাকে ভালো করে তৈরি করা। অর্থাৎ এমন একটি এনভায়রনমেন্ট তৈরি করতে হবে বা এমন একটি এডুকেশনাল এনভায়রনমেন্ট ডেভেলপ করতে হবে, যে এনভায়রনমেন্ট এর ক্রিয়েশন বা ডেভেলপমেন্ট সম্পূর্ণটা নির্ভর করবে স্টুডেন্টসের আইডিয়ার উপরে। অর্থাৎ ছাত্রদের যে সমস্ত ধারণা রয়েছে, ছাত্ররা যেভাবে লার্নেবল বিষয়গুলোকে দেখছে, ছাত্রদের যে সমস্ত ব্রেনের নেচার রয়েছে, ছাত্রের যে ব্রেনের ক্যাপাবিলিটিস রয়েছে বা অ্যাপ্লিকেবিলিটি রয়েছে, সেগুলো সম্পর্কিত তথ্য যেটা ব্রেন রিসার্চের মাধ্যমে সংগ্রহ করা হবে, কিংবা বলা যেতে পারে ব্রেন রিসার্চ এডুকেশন নিয়ে যখন স্টাডি করা হয়, কিংবা ব্রেন রিসার্চ এডুকেশনের উপরে যখন যারা গবেষণা করবেন, সেই বিশেষজ্ঞ ব্যক্তিগণ আবশ্যিক যে বিষয়গুলিকে ফোকাস করবেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বা নীতি হচ্ছে বা নিয়ম হলো যে সেই গবেষক বা সেই এক্সপার্ট ব্যক্তি আবশ্যিক রূপে লার্নারদের যে আইডিয়াগুলোকে ভালোভাবে বিচার বিশ্লেষণ করলে লার্নারের ব্রেনের নেচার বা ব্রেনের ক্যাপাবিলিটি সম্পর্কে ধারণা লাভ করা যাবে। সেই লার্নারদের আইডিয়াগুলোকে সংগ্রহ করবে এবং সেই আইডিয়াগুলোকে বিচার বিশ্লেষণ করবে এবং সেই আইডিয়াগুলোকে যথার্থভাবে ব্যবহার করবে মূলত এফেক্টিভ এডুকেশনাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য বা ডেভেলপ করার জন্য। এটি একটি গুরুত্বপূর্ণ নীতি। অর্থাৎ ছাত্রদের আইডিয়াকে ফোকাস করতে হবে। ব্রেন রিসার্চ এডুকেশনে এই ছাত্রদের আইডিয়াকে ফোকাস করা হয় মূলত এডুকেশনাল এনভায়রনমেন্টকে ক্রিয়েট করার জন্য। দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে নীতিটি সম্পর্কে বলা হয়েছে, সেটি হচ্ছে এই রকম: ডেভেলপমেন্ট অফ সোশ্যাল স্কিল বেসড অন কোঅপারেটিভ লার্নিং। এখানে অর নয়, অন হবে। ডেভেলপমেন্ট অফ সোশ্যাল স্কিল বেসড অন কোঅপারেটিভ লার্নিং। অর্থাৎ কোঅপারেটিভ লার্নিংয়ের যে বৈশিষ্ট্য বা লার্নিংয়ের যে প্রসেস রয়েছে, সেই লার্নিংয়ের বৈশিষ্ট্য বা প্রসেসের উপর ভিত্তি করে কী করতে হবে, তাদের মধ্যে সোশ্যাল স্কিলস যাতে ডেভেলপ করা যায়, লার্নারদের মধ্যে সোশ্যাল স্কিলস ডেভেলপ করা যায়, সেই বিষয়টাকে ব্রেন রিসার্চ এডুকেশনে ফোকাস করা হয়। অর্থাৎ এখানে বলা যেতে পারে যে ইন্ডিভিজুয়াল ব্রেন স্ট্রাকচার বা ইন্ডিভিজুয়াল ব্রেনের নেচার বা ক্যাপাবিলিটিসের পাশাপাশি যখন সেটাকে গ্রুপ পারফরমেন্সে বা গ্রুপ অ্যাক্টিভিটির মধ্যে সেই ব্রেনের প্রিন্সিপাল বা ব্রেনের যে নেচার বা ক্যাপাবিলিটিস রয়েছে, সেগুলোকে স্টাডি করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে তাদেরকে কোঅপারেটিভ লার্নিংয়ে অভ্যস্ত করতে হবে। অর্থাৎ লার্নাররা যাতে পরস্পরের মধ্যে সহযোগিতার একটি ভাবমূর্তি পোষণ করে বা একটি মনোভাব প্রকাশ করে, সেইটিকে ফোকাস করতে হবে বা সেইটিকে নিয়ে স্টাডি করতে হবে। অর্থাৎ কোঅপারেটিভ লার্নিংয়ের এটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় বা নির্ধারক। অর্থাৎ প্রত্যেকে নিজের ধারণাগুলোকে পরস্পরের সাথে শেয়ার করবে এবং প্রত্যেকটি ধারণা নিজের মধ্যে শেয়ার করার মাধ্যমে পরস্পরের মধ্যে একটি ভালো সুসম্পর্ক গড়ে তুলবে। এইভাবে প্রত্যেকের সম্ভাবনা
প্রত্যেকের সমস্যাগুলি সমাধান করবে, নিজের প্রত্যেকের সম্ভাবনাগুলোকে সকলের সামনে তুলে ধরতে পারবে। এভাবে কোঅপারেটিভ লার্নিংয়ের মাধ্যমে কীভাবে তাদের মধ্যে ব্রেনের যে নেচার বা ব্রেনের যে ক্যাপাবিলিটির মধ্যে পারস্পরিক যে এক্সচেঞ্জ বা সেই বিষয়গুলি সম্পর্কে এক্সচেঞ্জ হচ্ছে, সেগুলি সম্পর্কে ধারণা লাভ করার মাধ্যমে মূলত ব্রেন রিসার্চ এডুকেশনের উদ্দেশ্য হচ্ছে যে এই লার্নাররা যাতে সোশ্যালি স্কিল্ড হতে পারে মানে হচ্ছে যে যে একটি দলের মধ্যে একজন ব্যক্তি যখন এককভাবে কোনো কাজ করে তখন তার ইন্ডিভিজুয়াল স্কিলের দরকার হয়, কিন্তু যখন সে একটি একদল মানুষ বা একদল মানুষের মধ্যে বা একটা মানুষের টিমের মধ্যে যখন একসঙ্গে কাজ করে এবং কাজ করতে গিয়ে তার সেই টিম বা সেই দল বা সেই সোসাইটিতে তাকে বিভিন্ন রকমের দক্ষতার পরিচয় দিতে হয় বা তার নিজের ভূমিকা পালন করতে হয়। এ প্রসঙ্গে মনে রাখা দরকার, ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের জন্য ইন্ডিভিজুয়াল স্কিলসগুলোই সেখানে সামাজিক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেমন ফলপ্রদ হতে পারে, আবার কখনো কখনো সেই ইন্ডিভিজুয়াল স্কিলসগুলো হয়তো এফেক্টিভ নাও হতে পারে। সেই জন্য সেই সামাজিক বা সেই দল বা সেই গোষ্ঠী বা সেই টিমের মধ্যে বা কোঅপারেটিভ এনভায়রনমেন্টের মধ্যে সেই লার্নাররা যাতে এফেক্টিভলি নিজেদের ভূমিকা পালন করতে পারে, সেই জন্য কী কী সহায়ক রয়েছে সেই সম্পর্কে ধারণা লাভ করার জন্য ব্রেন রিসার্চ এডুকেশনে এই বিষয়টিকে ফোকাস করা হয়েছে। অর্থাৎ এখানে কি আলোচনা করা হবে, এবার যে নীতিটির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে এরকম যে তাদের সোশ্যাল স্কিল ডেভেলপ করা হবে। আচ্ছা, সোশ্যাল স্কিল ডেভেলপ করা হবে কিভাবে না, তো তাদেরকে কোঅপারেটিভ লার্নিংয়ের মাধ্যমে তাদের মধ্যে সোশ্যাল স্কিল ডেভেলপ করানো হবে। অর্থাৎ কীভাবে সোশ্যাল স্কিল ডেভেলপ করানো যাবে, প্রসেস হিসেবে বলা হচ্ছে কোঅপারেটিভ লার্নিং। অর্থাৎ ব্রেন রিসার্চ এডুকেশন নিয়ে যারা গবেষণা করবেন বা যে বিশেষজ্ঞ ব্যক্তিরা গবেষণা করবেন বা অনুশীলন করবেন, ওনারা কিন্তু অবশ্যই এখানে ফোকাস করবেন যে সেই লার্নারদেরকে, অর্থাৎ যাদের ব্রেনকে নিয়ে স্টাডি করতে চান তাদেরকে একটি কোঅপারেটিভ এনভায়রনমেন্টের মধ্যে রাখতে হবে বা কোঅপারেটিভ লার্নিং সিচুয়েশনের মধ্যে রাখতে হবে, বা রাখার মাধ্যমে তাদের মধ্যে সেই সোশ্যাল স্কিল ডেভেলপমেন্টের বিষয়টিকে ফোকাস করতে হবে। এটি হচ্ছে ব্রেন রিসার্চ এডুকেশনের একটি গুরুত্বপূর্ণ নীতি। এরপরে যে নীতিটি সম্পর্কে আমরা আলোচনা করব সেই নীতিটি হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন অফ ইনডোর অ্যান্ড আউটডোর অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস টু ডেভেলপ স্টুডেন্টস কর্টেক্স। এখানে বলা হচ্ছে, আমরা জানি যে প্রত্যেকটা মানুষের মধ্যে যে ব্রেন রয়েছে, ব্রেনের মধ্যে যে ধূসর অংশটি যেটিকে আমরা ব্রেন বলে থাকি সেটিকে সাধারণত কোর্টেক্স বলে। তো ছাত্রদের যে কোর্টেক্স রয়েছে বা ব্রেনের স্ট্রাকচার রয়েছে সেটিকে ডেভেলপ করতে হবে। এখানে বলেছে ইন্টিগ্রেশন অফ ইনডোর অ্যান্ড আউটডোর অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস টু ডেভেলপ স্টুডেন্টস কোর্টেক্স। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ব্রেন যদি অনেক বেশি অ্যাকশন করে বা অ্যাক্টিভিটি করে, তাহলে তার মধ্যে কী হবে, তার মধ্যে বিভিন্ন রকমের কোয়ালিটেটিভ চেঞ্জ আসবে। কোয়ালিটেটিভ চেঞ্জ মানে কি হচ্ছে, যে সাধারণভাবে যদি আমরা বলি যে কোনো একটি অস্ত্র বা কোনো একটি বিষয়, মানে কোনো একটি অস্ত্র যদি থাকে, সে অস্ত্র যদি বারবার সেখানে শান দেওয়া হয়, সেটাকে যদি ধার দেওয়া হয়, সেটাকে যদি ইউজ করা যায়, তাহলে দেখা যাবে তার কিন্তু কার্যকারিতা বৃদ্ধি পাবে। যদি সেই বিষয়টি যদি প্রয়োগ না হয়, তাতে কি হবে, মরচে পড়ে যাবে। অর্থাৎ ধরা যাক কিছু একটা জিনিস, যে ফল কাটার কোনো একটি নাইফ রয়েছে, সে ফল কাটতে গিয়ে দেখা গেল সেই নাইফটি ভালোভাবে ইউজ করা হচ্ছে না, দিনের পর দিন পড়ে রয়েছে, তাহলে সেখানে কি হবে, সেখানে কিন্তু মরচে পড়ে যাবে, এবং মরচে পড়ে গেলে তার কার্যকারিতা কমে যাবে। তাই বলা হচ্ছে যে যত বেশি কার্যকারী করা যাবে, অর্থাৎ সেটা দিয়ে যত বেশি ফল কাটা হবে বা সবজি কাটা হবে, তাতে কিন্তু কি হবে, তাতে কিন্তু কোয়ালিটেটিভ চেঞ্জ আসবে, তার মধ্যে গুণগত পরিবর্তন আসবে। তো এখানে বলা হচ্ছে যে লার্নাররা কখনো কখনো যে অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করে, এই যে অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি অংশগ্রহণ করে সেটা দুটো সিচুয়েশনে করে। একটা যেমন হচ্ছে তারা যেমন ইনডোর, অর্থাৎ ঘরের ভেতরে বিভিন্ন অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করে, একই রকমভাবে গৃহের বাইরে, অর্থাৎ ক্লাসরুমের মধ্যে, ইন ক্লাসরুম এবং আউট ক্লাসরুমের মধ্যে বিভিন্ন অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করে, আর ক্লাসরুমের বাইরেও কিন্তু কিছু অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করে। তো ব্রেন রিসার্চ এডুকেশনের যেটা গুরুত্বপূর্ণ নীতি, তা হচ্ছে এই যে অ্যাক্টিভিটিগুলিকে যথার্থভাবে বা অ্যাপ্রোপ্রিয়েটলি কী করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। অর্থাৎ যিনি এই ব্রেন রিসার্চ এডুকেশন নিয়ে স্টাডি করবেন বা ব্রেন রিসার্চ এডুকেশনের যে এথিক্স বিষয়গুলি রয়েছে সেগুলো নিয়ে অনুশীলন করবেন, সেরকম পরিস্থিতিতে সেই বিশেষজ্ঞ ব্যক্তি তিনি কিন্তু ওই লার্নারদের ইনডোর অ্যাক্টিভিটি এবং আউটডোর অ্যাক্টিভিটির মধ্যে যথার্থ ইন্টিগ্রেশন করবেন। আর এই ইন্টিগ্রেশনের মাধ্যমে তাদের শিশুদের যে ব্রেনের যে স্ট্রাকচার বা কোর্টেক্সের যে স্ট্রাকচার বা ব্রেনের যে নেচার বা তার যে ক্যাপাবিলিটি, সেখানে কিন্তু
পরিবর্তন আসবে, সেখানে কিন্তু কোয়ালিটেটিভ চেঞ্জ আসবে, সেইটিকে কিন্তু এখানে ফোকাস করা হচ্ছে। অর্থাৎ কাজ করার সময় এই দু রকমের অ্যাক্টিভিটির মধ্যে ইন্টিগ্রেশন করাটা একটি নিয়ম হিসেবে ফোকাস করা হয়েছে। এরপরে যেটিকে ফোকাস করা হয়েছে নীতি হিসেবে ডেভেলপমেন্ট অফ থ্রেট ফ্রি অ্যাটমসফিয়ার টু রিডিউস দ্য এফেক্ট অফ নেগেটিভ ইমোশনস। বলা হচ্ছে যখন লার্নারদেরকে বা শিশুদেরকে স্টাডি করার সময় তাদেরকে এমন একটি পরিবেশ দিতে হবে যে পরিবেশটা সম্পূর্ণভাবে থ্রেট ফ্রি হবে, অর্থাৎ ভয় শূন্য পরিস্থিতি, অর্থাৎ যেখানে তাদের কোনো রকম ভয় পাওয়ার সম্ভাবনা নেই, যেখানে তারা ভয় পাবে না, যেখানে নিয়ে যে পরিবেশে তারা নিজেদেরকে গুটিয়ে রাখবে না, যে পরিবেশে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারবে। কারণ যদি ভয় থাকে বা ভয়ের বাতাবরণ থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে তাদের মধ্যে একটি নেগেটিভ ইমোশনস তৈরি হচ্ছে, এবং সেই নেগেটিভ ইমোশনস তৈরি হওয়ার জন্য তারা কিন্তু প্রপার ফাংশন করবে না, তারা ইনডোর অ্যাক্টিভিটিও ঠিকঠাক করবে না, আউটডোর অ্যাক্টিভিটিও ঠিকঠাক করবে না। তাহলে এমন একটি পরিবেশ তাদেরকে প্রোভাইড করতে হবে যেটা হচ্ছে সম্পূর্ণভাবে হবে থ্রেট ফ্রি, যেখানে তাদের মধ্যে কোনো রকমের ভয় বা কোনো রকম দ্বন্দ্ব বা কনফ্লিক্ট ক্রিয়েট হওয়ার কোনো সম্ভাবনা নেই, এরকম একটা এনভায়রনমেন্ট দিতে হবে। অর্থাৎ তাহলে বলা হচ্ছে যে যদি লার্নারদের ব্রেন স্ট্রাকচার বা ব্রেনের নেচার নিয়ে স্টাডি করতে হয় এবং সেখানে যদি ব্রেনের সাথে একাডেমিক অ্যাক্টিভিটির বা ব্রেনের নেচারের সাথে একাডেমিক অ্যাক্টিভিটি যে অ্যাসিমিলেশন করতে হয় বা অ্যাসিমিলেট করতে হয়, এরকম পরিস্থিতিতে যেটা করতে হবে লার্নারদেরকে আবশ্যিক রূপে সেই রকম পরিস্থিতি প্রোভাইড করতে হবে বা পরিবেশ প্রোভাইড করতে হবে যেটা সম্পূর্ণভাবে থ্রেটপূর্ণ হবে না, থ্রেট ফ্রি হবে। এই থ্রেট ফ্রি পরিস্থিতিতে তারা কিন্তু এফেক্টিভলি বা পজিটিভ ইমোশন এর রিফ্লেকশনের মাধ্যমে তাদের নিজের যে ফিচার বা নিজের যে কোয়ালিটি বা নিজের যে পারফরমেন্স রয়েছে সেই পারফরমেন্সকে কিন্তু তারা বাইরে প্রকাশ করতে পারবে, এবং তার ভিত্তিতে গবেষক বা সেই এক্সপার্ট ব্যক্তি কিন্তু একটি যথার্থ ধারণা গঠন করতে পারবে। যদি সে থ্রেটপূর্ণ পরিস্থিতি হয় সেক্ষেত্রে দেখা যাবে বায়াসড বা ডাইভার্টেড ইনফরমেশানগুলো ব্রেন স্ট্রাকচার বা ব্রেনের নেচার সম্পর্কে বায়াসড বা ডাইভার্টেড ইনফরমেশানগুলো সেই এক্সপার্ট ব্যক্তি রিসিভ করলো, তার ফলে কী হবে সেই ইনফরমেশনে কিন্তু এফেক্টিভনেস বা সেই ইনফরমেশনে কিন্তু কার্যকারিতা বা ব্যবহারযোগ্যতা আমরা দেখতে পাবো না। সেই জন্য বলা হচ্ছে যখন এই রিসার্চ করা হবে বা এই বিষয়টিকে ফোকাস করা হবে সেখানে কিন্তু ব্রেন রিসার্চ এডুকেশনে এটি একটি গুরুত্বপূর্ণ নীতি হিসেবে কনসিডার করা হয়েছে। এরপরে যে ব্রেন রিসার্চের এডুকেশনের যে নীতি সম্পর্কে আমরা আলোচনা করব, সেখানে বলা হচ্ছে যে প্রোভাইডিং দ্য ভ্যারাইটি অফ প্লেসেস টু এক্সপ্লোর ডিফারেন্ট কোয়ালিটিস অফ হিউম্যান ব্রেন। এখানে বলা হচ্ছে প্রোভাইড দ্য ভ্যারাইটি অফ প্লেসেস টু এক্সপ্লোর ডিফারেন্ট কোয়ালিটিস অফ এ হিউম্যান ব্রেন। এবার বলা হচ্ছে যে লার্নারদেরকে সবসময় কী করতে হবে, একই রকমের কাজের মধ্যে অংশগ্রহণ করালে হবে না, তাকে বিভিন্ন রকমের কাজে অংশগ্রহণ করাতে হবে। অর্থাৎ বিদ্যালয়ে বিভিন্ন রকমের কাজের পরিস্থিতি তৈরি করতে হবে, সে স্বাভাবিকভাবে হোক বা সেটাকে আর্টিফিশিয়ালি হোক, অর্থাৎ ন্যাচারালি হোক বা আর্টিফিশিয়ালি হোক, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি বা সিচুয়েশান ক্রিয়েট করতে হবে, লার্নেবল সিচুয়েশান ক্রিয়েট করতে হবে, যে লার্নেবল সিচুয়েশানে তারা 100% পার্টিসিপেট করবে। তারা কি করবে, যে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, এবং অ্যাক্টিভলি পার্টিসিপেট করার মাধ্যমে তাদের যে সমস্ত গুণ বা বৈশিষ্ট্যগুলি রয়েছে সেই গুণ বা বৈশিষ্ট্যগুলি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বাইরে বেরিয়ে আসবে। হ্যাঁ, তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে তাদেরকে যদি বিভিন্ন পরিস্থিতি দেওয়া হয় সে পরিস্থিতির মধ্যে তারা পার্টিসিপেট করার মাধ্যমে তাদের যে সমস্ত আনআইডেন্টিফাইড বা নন মানে যে গুণগুলো বা যে বৈশিষ্ট্যগুলি বা যে বেশি ব্যক্তিত্বের গুণাবলীগুলি প্রকাশিত হয়নি সেই গুণাবলী বা বিষয়গুলো কিন্তু তাদের মধ্যে সেই অ্যাক্টিভিটির মধ্যে পার্টিসিপেট করার মাধ্যমে কিন্তু এক্সপ্লোর হবে। তাহলে বলা হচ্ছে যে অ্যাক্টিভিটির সাথে তাদের কিন্তু ব্রেনের নেচার বা ব্রেনের ফিচার্সের একটা সম্পর্ক রয়েছে। অর্থাৎ যদি ছাত্রদের বা লার্নারদের যে ব্রেনকে যদি ভালো করে বুঝতে হয় বা ব্রেনের যে প্রবাবিলিটিস রয়েছে বা তার মধ্যে যে কর্মক্ষমতা রয়েছে সেগুলো সম্পর্কে ধারণা লাভ করতে গেলে বা তাদের ব্রেনের বিভিন্ন যে সম্ভাবনা বা বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আনআইডেন্টিফাইড রয়েছে সেগুলোকে এক্সপ্লোর করার জন্য আবশ্যিক যে বিষয়টি সেটা হচ্ছে যে বিভিন্ন রকমের প্লেস প্রোভাইড করতে হবে, বিভিন্ন রকমের সিচুয়েশন প্রোভাইড করতে হবে, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি প্রোভাইড করতে হবে, বিভিন্ন রকমের অ্যাটমসফিয়ার প্রোভাইড করতে হবে, যে অ্যাটমসফিয়ার অ্যাক্টিভিটির মধ্যে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার মাধ্যমে তাদের বিভিন্ন রকমের যে ইউনিকনেস বা ইউনিক যে ফিচার্স রয়েছে পার্সোনালিটি সেই ইউনিক ফিচার্সগুলোকে তারা কিন্তু প্রকাশ করতে পারবে। এর ফলে কী হবে, ব্রেনের যে বৈশিষ্ট্য তার বিভিন্ন দিকগুলো কিন্তু প্রকাশিত হবে, যেটি হচ্ছে কারিকুলাম কনস্ট্রাকশন থেকে শুরু করে টিচিং লার্নিংয়ের ক্ষেত্রে যেগুলিকে যথার্থভাবে আমরা ব্যবহার করতে পারবো বা যারা শিক্ষা বিশারদ রয়েছেন শিক্ষাবিদ রয়েছেন তারা কিন্তু সেগুলোকে ব্যবহার করতে পারবেন বা কাজে লাগাতে পারবেন। এরপরে যে নীতিটি সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে নিডস অফ চেঞ্জ ইন অ্যাকাডেমিক এনভায়রনমেন্ট কন্টিনিউয়াসলি।
বলা হচ্ছে যে একই রকমের পরিস্থিতিতে থাকলে বাচ্চারা কী করবে, বাচ্চাদের মধ্যে কিন্তু একঘেয়েমি চলে আসবে। সেজন্য বলা হচ্ছে যে একাডেমিক যে অ্যাক্টিভিটি বা একাডেমিক নেচার বা একাডেমিক স্টাইল বা টিচিং লার্নিংয়ের যে স্টাইল, সেই একাডেমিক স্টাইল বা একাডেমিক অ্যাক্টিভিটির যে জায়গাগুলো সেগুলো কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ করা দরকার। কারণ পড়ানোর স্টাইল যেমন চেঞ্জ হবে, পড়ার পদ্ধতিও যেমন চেঞ্জ হবে, এবং তাদের মধ্যে পারফরমেন্সের নেচারও কিন্তু বিভিন্নভাবে চেঞ্জ হবে। তাহলে সেটাই বলা হচ্ছে যে নিডস অফ চেঞ্জ ইন অ্যাকাডেমিক এনভায়রনমেন্টই কিন্তু চেঞ্জ করতে হবে। সেটি জেনুইনলি হতে পারে, সেটি আর্টিফিশিয়ালি হতে পারে। সেটি চেঞ্জ করার মাধ্যমে তাদের মধ্যে কী হবে, তাদের মধ্যে একটা বিষয় সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো, বা ব্রেন রিসার্চ এডুকেশন এক্সপার্ট ব্যক্তি সে ধারণা লাভ করতে পারবে যে বিভিন্ন পরিবর্তিত পরিস্থিতিতে তাদের মধ্যে অ্যাডাপ্টেবিলিটি বা অ্যাডজাস্টমেন্ট পাওয়ার কীভাবে গ্রো করছে, তাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট পাওয়ার কীভাবে এক্সপ্লোর হচ্ছে বা প্রকাশিত রিফ্লেক্টেড হচ্ছে। এই যে অ্যাডজাস্টমেন্ট পাওয়ার যে রিফ্লেক্টেড হবে বা এক্সপ্লোর হবে, তার মাধ্যমে কিন্তু বোঝা যাবে যে তাদের যে ব্রেনের যে অ্যাপ্লিকেবিলিটি বা ক্যাপাবিলিটিস রয়েছে, সেই ক্যাপাবিলিটিস সম্পর্কে ধারণা লাভ করা যাবে। সেই জন্য ব্রেন রিসার্চ এডুকেশনে এটি আরেকটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। এরপরে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রভিশন অফ মাল্টিপল অ্যাক্টিভিটিস ইন দ্য ক্লাসরুম টু এক্সপ্লোর মাল্টিপল পোটেনশিয়ালিটিস। এবার ক্লাসরুমের মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের অ্যাক্টিভিটির আয়োজন করার কথা এখানে বারবার বলা হচ্ছে। অর্থাৎ ক্লাসরুমের মধ্যে যদি বিভিন্ন রকম অ্যাক্টিভিটির আয়োজন করা যায়, অর্থাৎ পাশাপাশি যেমন বলা হচ্ছে যে বিদ্যালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটির আয়োজন করা হবে, পাশাপাশি ক্লাসরুমের মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের অ্যাক্টিভিটির আয়োজন করা হবে। যেমন হতে পারে গ্রুপ অ্যাক্টিভিটি, যেমন হতে পারে প্রজেকশন ডেমনস্ট্রেশন অ্যাক্টিভিটি, বিভিন্ন রকম প্রজেক্ট অ্যাক্টিভিটি, এরকম হতে পারে। যেমন হচ্ছে এখানে ডিবেট কম্পিটিশান, এরকম বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি আমরা ক্লাসরুমে আয়োজন করতে পারি। সেই ক্লাসরুমে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি যদি আয়োজন হয়, সে আয়োজনের মধ্যে তারা অংশগ্রহণ করবে, এবং এখানে দেখতে হবে যে থ্রেট ফ্রি অ্যাটমসফিয়ার তাদেরকে দিতে হবে। এই থ্রেট ফ্রি অ্যাটমসফিয়ারে কিন্তু তারা 100% তাদের নিজের মতো করে অংশগ্রহণ করতে পারে। যদি অংশগ্রহণ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের যে সমস্ত পোটেনশিয়ালিটিগুলি রয়েছে, সে পোটেনশিয়ালিটিগুলি এক্সপ্লোর হবে। ব্রেন রিসার্চ এডুকেশনে এটি একটি গুরুত্বপূর্ণ নীতি হিসেবে কনসিডার করা হয়েছে। অর্থাৎ ক্লাসরুম অ্যাক্টিভিটি মধ্যে বৈচিত্র্যপূর্ণতা আনতে হবে, বহুমুখিতা আনতে হবে। এই বহুমুখিতা এবং বৈচিত্র্যপূর্ণতার মধ্য দিয়ে তাদের যে সমস্ত নেচার, তাদের যে বিভিন্ন রকমের ক্যাপাবিলিটি, সেগুলো সম্পর্কে ধারণা লাভ করা যাবে। এরপরে যে প্রভিশনটির কথা বলা হয়, নীতিটির কথা বলা হয়েছে, প্রভিশন টু এক্সারসাইজ দ্য ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স অফ স্টুডেন্টস বাই পার্টিসিপেটিং ইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ প্লেসেস। এখানে বলা হচ্ছে প্রভিশন টু এক্সারসাইজ দ্য ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স। এখানে আমরা জানি হাওয়ার্ড গার্ডনারের যে থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স, সেখানে তিনি বলেছেন তার গবেষণায় যে ব্যক্তির মধ্যে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স রয়েছে, ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স, অর্থাৎ যে মাল্টিপল ইন্টেলিজেন্সের কথা বলেছেন তার মধ্যে দুটো গুরুত্বপূর্ণ ইন্টেলিজেন্স রয়েছে। একটি হচ্ছে ইন্টারপার্সোনাল, আর একটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল। অর্থাৎ যে ইন্টেলিজেন্স হচ্ছে অন্যান্য ব্যক্তিদের সাথে ইন্টারাকশন করতে হেল্প করে, সেই ইন্টেলিজেন্সকে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স বলে। আর যে ইন্টেলিজেন্স ব্যক্তিকে নিজের সাথে নিজের অ্যাডজাস্ট করতে, নিজের ভাবনার সাথে, নিজের বিচারের সাথে, নিজের যুক্তির সাথে, নিজের বিশ্লেষণী ক্ষমতার সাথে, নিজের ক্ষমতার সাথে, নিজের চাওয়া পাওয়ার সাথে প্রপার অ্যাডজাস্টমেন্ট বা ইন্টিগ্রেশন বা অ্যাসিমিলেশন করতে সাহায্য করে যে বুদ্ধি, সেই বুদ্ধিকে সাধারণভাবে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স বলা হয়েছে। তো বলা হয়েছে যে ব্রেন রিসার্চ এডুকেশনে কী করতে হবে, লার্নারদেরকে ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স এক্সারসাইজের প্রভিশন দিতে হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বিভিন্ন রকমের প্লেস ক্রিয়েট করা হবে, অ্যাক্টিভ প্লেস, অর্থাৎ অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারবে এমন ধরনের জায়গা ক্রিয়েট করতে হবে, বা প্যাসিভলি পার্টিসিপেট করছে এরকম কোনো জায়গা ক্রিয়েট করতে হবে, কিংবা সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। এবং ক্রিয়েশন অর আইডেন্টিফিকেশান, এবং সেগুলোকে তাদেরকে সেই অ্যাক্টিভ প্লেসে লার্নারদেরকে বা স্টুডেন্টদেরকে কী করতে হবে, পার্টিসিপেট করাতে হবে। প্যাসিভ প্লেসেও কী হবে, স্টুডেন্টসকে পার্টিসিপেট করাতে হবে। যখন তারা অ্যাক্টিভ প্লেসে পার্টিসিপেট করবে এবং প্যাসিভ প্লেসে পার্টিসিপেট করার মধ্য দিয়ে সেখানে ভালোভাবে সেই লার্নার বা স্টুডেন্টদেরকে অবজার্ভ করতে হবে যে তারা কীভাবে তাদের নিজের ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্সের এক্সারসাইজ করছে, এবং সেই ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্সের এক্সারসাইজ করার মাধ্যমে তারা কিন্তু তাদের নিজের যে মস্তিষ্কের যে নেচার বা ক্যাপাবিলিটিস বা তাদের যে পোটেনশিয়ালিটি রয়েছে, সেই পোটেনশিয়ালিটি কিন্তু এক্সপ্লোর করবে। একজন ব্রেন রিসার্চ এডুকেশন নিয়ে যারা যে সমস্ত বিশেষজ্ঞ বা এক্সপার্ট
বা গবেষণা করবেন, গবেষণা করার সময় কিন্তু তিনি এই বিষয়টিকে গুরুত্ব সহকারে ফোকাস করবেন। অর্থাৎ গুরুত্ব সহকারে কী ফোকাস করবেন, যে প্লেসগুলো অ্যাক্টিভলি ডিজাইন করা হয়েছে ফর লার্নিং এবং প্যাসিভলি ডিজাইন করা হয়েছে ফর লার্নিং, সেই অ্যাক্টিভ প্লেসে বা প্যাসিভ প্লেসে লার্নাররা কীভাবে পার্টিসিপেট করছে এবং যেখানে পার্টিসিপেট করার মাধ্যমে তারা তাদের নিজের যে ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স আছে সেই ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্সকে তারা কতটা প্রপারলি ইউটিলাইজ করছে বা এক্সারসাইজ করছে, সেটি হচ্ছে এই গবেষকদের মূল কাজ বা এই অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। এরপরে যেটা বলা হয়েছে যে ব্রেন রিসার্চ এডুকেশনের এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ নীতির কথা এখানে বলা হচ্ছে, প্রভিশন অফ ফ্লেক্সিবিলিটি ইন অ্যাকাডেমিক এনভায়রনমেন্ট। অর্থাৎ এমন একটি অ্যাকাডেমিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে যেখানে থাকবে ফ্লেক্সিবিলিটি, যেখানে কোনো রিজিডিটি থাকবে না। অর্থাৎ লার্নাররা তাদের নিজের মতো করে পড়াশোনা করা, নিজেদের মতো করে অ্যাক্টিভিটি করা, তবে তাদের কাছে অবজেক্টিভ থাকবে, তাদের মধ্যে অ্যাসাইনমেন্ট থাকবে, তাদের মধ্যে কাজ থাকবে, তারা কাজের মধ্যে অংশগ্রহণ করবে বটে, কিন্তু বিষয়টা হচ্ছে কি সেখানে কোনো রকম রিজিডিটি থাকবে না। তারা তাদের ক্যাপাসিটি অনুসারে তাদের যে কাজ করার যে গতি, সে কাজের গতি অনুসারে তারা কাজ করবে, তারা শিখবে, তারা জানবে, তারা অ্যাকাডেমিক এনভায়রনমেন্টে পার্টিসিপেট করবে। এই বিষয়টি কিন্তু আমাদেরকে ব্রেন রিসার্চ এডুকেশনের একটি গুরুত্বপূর্ণ নীতি হিসেবে ফোকাস করা হয়েছে, অর্থাৎ ফ্লেক্সিবিলিটি, এখানে রিজিডিটি থাকবে না। এরপরে যে নীতিটির কথা বলা হচ্ছে সে নীতিটি হচ্ছে প্রোভাইডিং দ্য ইস্যু অফ পার্সোনাল চয়েস টু লার্ন বাই ইচ স্টুডেন্ট। প্রত্যেকটা স্টুডেন্টকে দিতে হবে, তারা শিখবে কিন্তু শিখবে তাদের চয়েস অনুসারে শিখবে। অর্থাৎ এই সিরিজ অফ অ্যাক্টিভিটিস থাকবে, সেই সিরিজ অফ অ্যাক্টিভিটিসের মধ্যে তাদের যেটা বেশি পছন্দের মনে হবে সেটিকে তারা প্রথমে শিখুক, এবং যে তাদের যে পছন্দের যে অ্যাক্টিভিটিটা রয়েছে সেই অ্যাক্টিভিটির সাথে যেগুলো তারা খুব একটা পছন্দ করছে না সেটির সাথে অ্যাসিমিলেট করতে হবে, তাদের সাথে সমন্বয় সাধন করতে হবে। সমন্বয় সাধনের মাধ্যমে সে পছন্দের বিষয়গুলির সাথে অপছন্দ বা কম পছন্দের বিষয়গুলিকে যদি অ্যাসিমিলেট করা যায় বা যুক্ত করা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা সেই অপছন্দ বা কম পছন্দের যে বিষয়গুলি সেগুলো কিন্তু পছন্দের বিষয়ের সাথে সাথেই কিন্তু শিখতে পারবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে ফার্স্ট অপশন তাদের থাকবে পছন্দের কাজগুলি, সেগুলির সাথে কিন্তু প্রপারলি অ্যাসিমিলেট করতে হবে। তা ব্রেন রিসার্চ এডুকেশনের যে মূল বিষয়টি হচ্ছে, যদি পছন্দের বিষয়গুলির সাথে যদি তাদেরকে যদি একাডেমিক অ্যাক্টিভিটিগুলোকে যদি ভালোভাবে অ্যাসিমিলেট করা যায়, তাহলে কি হবে, সেই পছন্দের সাথে সাথে আনন্দের সাথে সাথে পজিটিভ ইমোশন রিফ্লেকশনের মাধ্যমে সেই লার্নাররা কিন্তু তারা প্রপারলি একাডেমিক এনভায়রনমেন্টে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে, এবং এর মাধ্যমে কিন্তু তাদের পোটেনশিয়ালিটি ভালোভাবে এক্সপ্লোর হবে, এবং তাদের যে নেচার আছে, ক্যাপাবিলিটিস রয়েছে ব্রেনের, সেটাও কিন্তু স্ট্যাবলিশড হবে। এটি একটি গুরুত্বপূর্ণ নেচার হিসেবে, প্রকৃতি হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে। আমরা এতক্ষণ ধরে ব্রেন রিসার্চ এডুকেশন নিয়ে আলোচনা করছিলাম এবং ব্রেন রিসার্চ এডুকেশনের নীতি নিয়ে বা নিয়ম নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আপনারা মনোযোগ সহকারে শুনলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ।